5 বছর মুখ খোলেননি তিনি, চুপটি করে বসেছিলেন। এত বছর পর আজ ফের মুখ খুললেন তিনি। কার কথা বলছি বুঝতে পেরেছেন? ইরানের সুপ্রিমো আয়াতুল্লাহ খোমেনি। তেহরানের মসজিদ থেকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি, ইসরায়েলকে শেষ করে দেওয়ার কথাও শুনিয়েছেন। তবে কি ইসরায়েল ইরান যুদ্ধ এবার মারাত্মক আকার ধারণ করতে চলেছে? পশ্চিম এশিয়ার যুদ্ধ বিশ্বযুদ্ধের আকার ধারণ করবে না তো? এ নিয়েই আজ আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি তপজা, আর আপনারা দেখছেন মাধ্যম। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন যে ইসরায়েলের বুকে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এই হামলার কোনোটাই সেভাবে কিছু ক্ষতি করতে পারেনি, সবই আকাশপথে ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষার বর্মে ছিটকে গিয়েছে সমস্ত কিছু। কিন্তু ইরানের এই দুঃসাহসকেই ভালো চোখে দেখছে না তেল আবিব। তারা চাইছে তেহরানকে যথোচিত শিক্ষা দিতে, আর দুপক্ষের এই একে অপরকে দেখে নেওয়ার পাঞ্জা লড়াইয়ে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। বলা চলে ধারালো ছুরির ওপর দাঁড়িয়ে রয়েছে এই চত্বর। গত 15 দিন ধরে সেখানকার অবস্থা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। গত 3 দিনে লেবাননে 40 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 85 জন, ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ। ইসরায়েলের বুকে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র হানার পরেই পরিস্থিতি আরো বেগতিক হয়ে উঠেছে। ইরানকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। গত বছর অক্টোবর থেকে ইসরায়েল ও সংলগ্ন ভূখণ্ডে যে যুদ্ধ জারি হয়েছে তারই যেন নতুন ঝলক দেখছে এই অক্টোবর। আসলে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যে যুদ্ধের সূচনা করেছিল হামাস, এবছর নতুন করে তা ফিরে এসেছে সেপ্টেম্বরে। শুধু যুদ্ধের জায়গাটা পাল্টেছে। ইসরায়েলের দক্ষিণে যে অস্থিরতা ছিল তা ছড়িয়েছে উত্তরের দিকে, মানে লেবানন সংলগ্ন চত্বরে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানতে পারে তাদের উত্তর ভূখণ্ডে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। তা বানচাল করতেই পাল্টা পেজার হামলা চালায় তারা। সারা বিশ্ব হাঁ করে দেখে একই সঙ্গে বিস্ফোরণ ঘটছে হাজার হাজার পেজারে, আর তাতে ঘরে বসেই ক্ষতবিক্ষত হচ্ছে হিজবুল্লাহ জঙ্গিরা। কিভাবে হয়েছিল সেই হামলা? পেজারের ব্যাটারির মধ্যেই লুকিয়ে রাখা ছিল বিস্ফোরক, আর তার জন্য যেভাবে জাল বিস্তার করেছিল মোসাদ তার এক রহস্য কাহিনী। কিন্তু কেন এই মাস্টার স্ট্রোক ইসরায়েলের? তার কারণ হামাসের বিরুদ্ধে লড়াই শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্থির করে রেখেছিল এই হিজবুল্লাহ গোষ্ঠী। গাজা ভূখণ্ডে হামাসকে প্রতিরোধ করতে যখন সচেষ্ট হয়ে উঠেছিল ইসরায়েল, তখন উত্তরে প্রক্সি ওয়ার খেলছিল লেবানন। হিজবুল্লাহ গোষ্ঠীকে শিক্ষা দিতেই তাই পরিকল্পনা করে পেজার হামলা চালিয়েছিল ইসরায়েল। কিন্তু হিজবুল্লাহর সঙ্গে কি সমস্যা ইসরায়েলের? এখানেও সেই জমি সমস্যা। দশকের পর দশক ধরে চলে আসছে এই বিবাদ। মাঝে মাঝেই রাষ্ট্রপুঞ্জ মধ্যস্থতা করছে, একটি নদীকে সীমানা করে তার থেকে দূরে থাকতে বলা হয়েছে হিজবুল্লাহদের। ইসরায়েলকেও সেই বিধিনিষেধ মানতে বলা হয়েছে, কিন্তু কে শোনে কার কথা? ইসরায়েলের অভিযোগ, অবৈধ অনুপ্রবেশ সহ জমি দখলে সব সময় সচেষ্ট থাকছে হিজবুল্লাহ। দেশের দক্ষিণ প্রান্তে যখন গাজা নিয়ে অস্থির ইসরায়েল, তখন সুযোগ বুঝে উত্তর ভাগে সক্রিয় হয়ে উঠছে হিজবুল্লাহ। আর ঠিক সেখান থেকেই লেবাননের দিকে নজর ঘুরিয়েছে ইসরায়েল। কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি কেন? তার কারণ হচ্ছে ইরানের প্রক্সি ওয়ার। গাজা ভূখণ্ড নিয়ে হামাসকে সর্বদাই সাপোর্ট করেছে ইরান। ইসরায়েলি হানায় হামাস যখন পর্যুদস্ত, হামাসের শীর্ষ নেতা যখন নিহত হচ্ছে, তখন হিজবুল্লাহ গোষ্ঠীকে কাজে লাগাতে সক্রিয় তেহরান। এবছরের 31শে জুলাই ইরানের মাটিতেই নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হানায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। এরপর হিজবুল্লাহ সক্রিয় হলে সেপ্টেম্বরের শেষেই লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে বিধ্বংসী এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েল। সফল হয় লক্ষ্যভেদ। মারা যান
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। কপালের মধ্যে খুঁজে খুঁজে ইসরায়েলের এই হামলায় চরম আঘাত লাগে ইরানের প্রেস্টিজে। নাসরুল্লাহকে কয়েকদিন আগেই সতর্ক করেছিলেন ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খোমেনি। তেল আভিভের অভিযোগ, খোমেনির ইঙ্গিতেই যাবতীয় কাজ করত ইসমাইল হানিয়া থেকে নাসরুল্লাহ। এই জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রত্যক্ষ মদদ দিতেন খোমেনি নিজে। তাই ইসরায়েলের পরবর্তী নিশানা হতে পারেন ইরানের ধর্মগুরু, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতেই ইসরায়েল ইরান সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তেল আভিভে ক্ষেপণাস্ত্র হানা চালাচ্ছে তেহরান, ফলে ওই আকাশপথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বেশ কিছু বিমান সংস্থা। তেল আভিভে বসবাসরত ভারতীয়দের সতর্ক করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবেই চলতে বলা হয়েছে, কারণ ওখানে এ ধরনের হামলার আগেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। অনেকেই বাংকারের নিচে আশ্রয় নেন, তাই চিন্তায় সেদেশে বসবাসরত বিদেশিরা। এখন কথা হচ্ছে, ইসরায়েল কেন এখন সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত নয়। গত বছর হামাস যখন ইসরায়েলে হামলা চালায়, তার আগে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে এসে গিয়েছিল। কিন্তু হামাসের বিরুদ্ধে তার সর্বাত্মক যুদ্ধংদেহী মনোভাব সেই টাল খাওয়া পরিস্থিতিকে কিছুটা ধাতস্থ করে। একদিকে হামাসকে নিষ্ক্রিয় করতে যখন অনেকটাই সক্ষম নেতানিয়াহুর, তখন হিজবুল্লাহকেও একইভাবে সামাল দেন তিনি। ফলে পশ্চিম এশিয়ায় পাওয়ার সেন্টার ধরে রাখতে বদ্ধপরিকর তেল আভিভ। কিছুদিন আগেই রাষ্ট্রপুঞ্জের সভায় দু হাতে দুটি ম্যাপ দেখিয়ে বলেন, এর একটা আশীর্বাদ এবং অন্যটা অভিশাপ। আশীর্বাদ কোনটা? যার উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য পথ খোলার রাস্তা তৈরি করেছিলেন তিনি নিজে। সামিল হয়েছিল বাকি অনেক দেশ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতি বদল হয়েছে ইরান, ইরাক এবং লেবানন চত্বরে। ফলে ধাক্কা খাচ্ছে সেই পরিকল্পনা। আর তাই এটাকে অভিশাপ বলতে কসুর করছেন না নেতানিয়াহুর। যেমন একসময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, অ্যাক্সিস অফ এভিল, শয়তানের অক্ষ। তার লক্ষ্য ছিল মূলত ইরান, ইরাক এবং উত্তর কোরিয়ার দিকে। এখন সেই ইরান আবারও খবরের শিরোনামে। ইরান চাইছে ইসরায়েলকে খতম করতে, শিক্ষা দিতে চাইছে আমেরিকাকেও। কিন্তু সেটা কি এত সোজা? ইরানও জানে কাজটা কতটা কঠিন। বরং মোসাদের ধুরন্ধর গোয়েন্দারা ঘরের মধ্যে এসেই তাদের নিকেশ করতে পারে বলে আশঙ্কা খোমেনির। তাই 5 বছর পর মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। নিজের প্রাণ বাঁচাতে এখন হুমকি দিচ্ছেন ইসরায়েলকে। এই আওয়াজ ফাঁকা আওয়াজও হতে পারে, কিন্তু এ ধরনের মন্তব্য যে পরিস্থিতিকে আরো বেশি ঘোরালো করে তুলবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। খোমেনি ডাক দিচ্ছেন মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার, কিন্তু তার পাশে তো অনেক মুসলিম দেশই নেই। ঘরের মধ্যেও খুব একটা স্বস্তিতে নেই তারা। যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে সে দেশে। তাই গদি টিকিয়ে রাখতে হুমকি ছুটতে হচ্ছে সব পক্ষকে। কিন্তু কথার পাল্টা কথায় ইসরায়েল যদি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোকে নিশানা করে, তাহলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে? সারা দুনিয়াকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। সত্যি কি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? উত্তর জানা নেই কারোর কাছে। কারণ যুদ্ধের বিভীষিকা একবার ছড়িয়ে পড়লে তা কোথায় গিয়ে মিশবে তা সত্যি কেউ বলতে পারে না। কারণ তাকে নিয়ন্ত্রণে রাখার শুভবুদ্ধি বিলীন হয়ে যায়। তাই সাধারণ মানুষ মানে আমাদের মনে আশঙ্কা থাকেই। যুদ্ধ তো শুধু প্রাণে মারে না, আর্থিকভাবেও শেষ করে দেয়। তার ধাক্কা লাগে গোটা দুনিয়া জুড়ে। তাই পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি চিন্তা জাগাচ্ছে ভারত এবং ভারতবাসীর মধ্যেও। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? গোটা প্রতিবেদনটা আপনারা শুনলেন। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।